Hello, dear viewers and learners. Welcome back to my online English class in YouTube Can Learn English channel. I hope you all are fit and fine and continuing your studies and daily activities well. I'm Milon Mondal here in this channel to facilitate your English language learning and academic English learning. As usual, today I'm here in this channel with another online English class for the students of HSC level. And today in this class, I'm going to solve a board question for their English second paper. And this class is on use of prepositions, that I'm going to solve the board questions on use of preposition. And the board is or the question is from Dhaka board 2019. অর্থাৎ ডিয়ার স্টুডেন্টস, আমি আজকে তোমাদের ঢাকা বোর্ড 2019 এর যে ইউজ অফ প্রিপোজিশনের উপরে যে বোর্ড কোশ্চেনটি রয়েছে বা বোর্ড কোশ্চেনের 2 নম্বর কোশ্চেন আমরা জানি যে প্রিপোজিশন ব্যবহার করা হয়, সেখানে যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনটি সলভ করে তোমাদেরকে দেখাবো। তার সাথে প্রিপোজিশন গুলো কেন ব্যবহার করা হয়েছে, তার যে নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আমার সাথে আছো তোমাদের খাতা কলম নিয়ে, এবং ঢাকা বোর্ড 2019 এর যে কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনটি তোমরা তোমাদের সাথে নিয়েছো, যাতে আমার সাথে সাথেই তোমরা কোশ্চেনটি পড়তে পারো এবং ইম্পর্টেন্ট বিষয়গুলোকে অবশ্যই লিখে রাখতে পারো। কারণ এভাবে কোশ্চেন সলভের মাধ্যমেই আমরা চেষ্টা করব নিয়মগুলোকে মনে রাখতে বা ব্যবহার করতে। কারণ আমরা অনেক প্রিপোজিশনের উপরে অনেক নিয়ম কানুন ইতিমধ্যে পড়ে ফেলেছি, কিন্তু প্র্যাকটিসের অভাবে হয়তো আমাদের সেগুলো মনে থাকে না, বা প্র্যাকটিক্যালি যখন আমরা আসলে কোশ্চেন সলভ করতে যাই তখন আমাদের মাথায় আসে না। So we need to practice more and more so that we can remember when it is necessary. Okay, so dear students, let's go to the question so that we can solve it there. Okay dear students, Dhaka board 2019 ইউজ অফ প্রিপোজিশনের উপরে যে কোশ্চেনটি রয়েছে, এখানে আমি কোশ্চেনটি তোমাদের সুবিধার জন্য লিখেছি। তোমরা অবশ্যই তোমাদের মডেল টেস্ট বই থেকে অথবা কোশ্চেনটি যদি তোমাদের হাতে থেকে থাকে তোমরা কোশ্চেনটি বার করে ফেলো এবং আমার সাথে সাথে কোশ্চেনটি পড়া শুরু করো। এবং প্রতিনিয়ত আমি যেটা বলে থাকি যে ইংলিশ কোশ্চেন সলভ করার জন্য ইওর আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার ইন ইংলিশ ইজ আ মাস্ট। তোমাকে অবশ্যই বুঝতে পারতে হবে, কারণ প্রিপোজিশন আরেকটি জটিল বিষয় ইংলিশের, এবং বলা যায় শুধু আরেকটি নয় বরং সবচেয়ে জটিল একটা বিষয় ইংলিশের, কারণ এর ব্যবহার রয়েছে বিচিত্র। এর প্রধানত আমি দেখেছি মোটামুটি 4টি দিক থেকে এর ব্যবহার রয়েছে। সেই 4টি দিক আমি তোমাদেরকে আজকে এর সাথে এই কোশ্চেনটি আলোচনা করার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে যখন আমরা কোশ্চেনে পেয়ে থাকি তখন এখানে কি লেখা থাকে, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুটেবল প্রিপোজিশনস। অর্থাৎ এখানে আমরা উপযুক্ত আমাদের সেন্টেন্সের অর্থের সাথে বা ওয়ার্ডের সাথে মিল রেখে উপযুক্ত যে প্রিপোজিশন গুলো দরকার হবে সেই প্রিপোজিশন দিয়ে আমাদের এই গ্যাপ গুলোকে পূরণ করে টেক্সটটিকে কমপ্লিট করতে হবে। এবং তোমরা দেখছো এখানে গ্যাপ গুলো নাম্বার করা আছে, এ বি সি ডি দিয়ে এখানে দেওয়া রয়েছে। মোট রয়েছে 10টি গ্যাপ বা ব্ল্যাঙ্কস, এবং এই গ্যাপ গুলোকে তোমার পূরণ করতে হবে। এখানে তোমাদের থাকে রয়েছে প্রতি গ্যাপের জন্য রয়েছে 0.5, এবং যেহেতু 10টি গ্যাপ এর জন্য তোমরা টোটাল যে মার্কস পাবে তা হলো 5। তাহলে 5 মার্কের জন্য তোমাদেরকে এই কোশ্চেনটি সম্পূর্ণরূপে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং কারেক্টলি উপস্থাপন করতে হবে। তাহলে চলো আমরা পড়া শুরু করে ফেলি। তা আমি তোমাদেরকে প্রিপোজিশনের যে 4টি বিশেষ দিক রয়েছে বা ব্যবহার রয়েছে সেটা একটু তোমাদেরকে আমি এখানে দেখাতে চাই। প্রথমেই যে ব্যাপারটি আমরা প্রায়ই খেয়াল করি এবং প্রায়ই এটা ব্যবহৃত হয়ে থাকে, তার আমি একটু 1-2 করে লেখার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ কোনো নির্দিষ্ট ওয়ার্ডের সাথে, সেটা হতে পারে নাউন, সেটা হতে পারে অ্যাডজেক্টিভ, সেটা হতে পারে অ্যাডভার্ব, সেটা হতে পারে ভার্ব। তাহলে এভাবে কোনো নির্দিষ্ট ওয়ার্ডের সাথে নির্দিষ্ট যে প্রিপোজিশনটি বসবে সেই প্রিপোজিশনটিকে আমরা বলবো হচ্ছে
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যদিও ওই ক্ষেত্রে প্রিপোজিশনের নির্দিষ্ট কোনো অর্থ থাকে না, বরং সে ওই যে ওয়ার্ডের সাথে বসে সেই ওয়ার্ডের অর্থের সাথে মিল রেখেই ব্যবহৃত হয়। যেমন আমরা যদি একটু বলি, যেমন অ্যাডিকশন আমরা ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। অ্যাডিকশন মানে কি? আসক্তি। তাহলে অ্যাডিকশনের সাথে আমরা যে জিনিসের প্রতি আসক্তি বা আসক্ত বোঝাই তার পূর্বে আমরা কি বসাই? টু। তাহলে অ্যাডিকশন টু স্মোকিং মনে করো। তাহলে এখানে টুটা যে আমরা ব্যবহার করেছি এর কিন্তু নির্দিষ্ট অর্থ এখানে ব্যবহার হয়নি। এমনকি এই প্রিপোজিশনটা ব্যবহারের ফলে এই ওয়ার্ডের কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায়নি। অর্থাৎ যে ওয়ার্ডের সাথে প্রিপোজিশনটিকে আমরা ব্যবহার করব সেই ওয়ার্ডের অর্থ কিন্তু ঠিক থাকবে, কিন্তু ওখানে প্রিপোজিশনের নির্দিষ্ট কোনো অর্থ আসবে না। ঠিক আছে? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো ঠিক এইরকম। তারপরে ধরো আমরা এরকম ভাবে অনেক পেয়েছি, যেমন হচ্ছে মনে করো কন্ট্রিবিউশন টু, কন্ট্রিবিউশন টু। তার পেয়েছি আমরা অ্যাফ্রেড অফ। অ্যাফ্রেড অফ মানে কি? ভীত। তাহলে কন্ট্রিবিউশন টু মানে অবদান, অ্যাফ্রেড অফ মানে ভীত। এরকম অর্থে দেখো আমাদের মেইন ওয়ার্ড গুলোর অর্থ ঠিক থাকবে, কিন্তু তার সাথে এই একটি নির্দিষ্ট প্রিপোজিশন কিন্তু বসবে। তো এইভাবে আমরা নির্দিষ্ট ওয়ার্ডের সাথে যে নির্দিষ্ট প্রিপোজিশন গুলোকে পাবো সেই প্রিপোজিশন গুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং এই প্রিপোজিশনের ব্যবহারের কারণে কিন্তু আমার মূল ওয়ার্ডের অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে ব্যাপক হারে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হয়। আজকেও আমরা এই কোশ্চেনটি সলভ করার সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়ে যাব। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ভালো করতে হলে তোমাদেরকে বেশি বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মেমোরাইজ করতে হবে বা প্র্যাকটিস করতে হবে। শুধু মেমোরাইজ করে কাজ হবে না, কারণ এটা অনেক সময় মিক্সড হয়ে যাবে, তোমাদের কনফিউজড হয়ে যাবে তোমরা যদি সঠিকভাবে এটাকে না বোঝো। তাহলে অবশ্যই ইংলিশের একটি সবচেয়ে বহুল ব্যবহৃত যে পার্টস অফ স্পিচ সেটাই হচ্ছে প্রিপোজিশন, এবং এই প্রিপোজিশনের যেহেতু ব্যবহার বিচিত্র, তোমরা অবশ্যই প্রিপোজিশনটার উপর একটু দখল আনার চেষ্টা করবে। তা না হলে কিন্তু ইংলিশ সেন্টেন্স প্যাটার্নে বা ইংলিশ ওয়ার্ড সহ প্রিপোজিশন ব্যবহার করে নির্দিষ্ট অর্থ প্রদান করতে গেলে আমরা কিন্তু সেগুলো পারবো না। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তোমাদের বই থেকে প্রতিনিয়ত এবং প্রতিদিন আশা করি ঠিক সকাল বিকালে 5টা 10টা করে তোমরা প্রতিনিয়ত পড়বে। ঠিক মেমোরাইজ করার চেষ্টা করবে না, মেমোরাইজ করলে ভুলে যাবে, কিন্তু সেগুলোকে প্রতিদিন দেখার চেষ্টা করবে, 10টি করে বা 5টি করে। তাহলে দেখবে প্রতিদিন দেখার কারণে সেগুলো কিন্তু তোমাদের মাথায় থেকে যাবে, এবং পরীক্ষাতে ঠিক কমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। তাই তোমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে একটা নির্দিষ্ট দখল নিয়ে আসতে। এরপর আমরা যেটা পাবো সেটা হলো গ্রুপ ভার্বস। ওকে, এই গ্রুপ ভার্বসে মোটামুটি যাকে বলে ফ্রেজাল ভার্ব যাকে আমরা বলছি, এখানে ওই প্রিন্সিপাল ভার্ব গুলোর সাথে নির্দিষ্ট একটা প্রিপোজিশন বসে একটা ভিন্ন অর্থ প্রদান করে। অর্থাৎ আমরা যে ওয়ার্ডটি যে ভার্বটি ব্যবহার করব সেই ভার্বের যে অর্থ রয়েছে, একটি প্রিপোজিশন সেই ভার্বের সাথে বসে তখন সেই ভার্বটি আর ওই তার নিজস্ব যে ডিকশনারি মিনিং, তার যে লিটারাল মিনিংটা রয়েছে সেটা কিন্তু আর থাকবে না, বরং সে ওই প্রিপোজিশন ব্যবহার করার কারণে, তার সাথে প্রিপোজিশনটি ব্যবহার করার কারণে তার অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যেমন আমরা যদি একটি ওয়ার্ড ব্যবহার করে থাকি, যেমন ভার্ব হচ্ছে লুক। লুক মানে মনে হওয়া, তাই নাকি? লুক মানে মনে হওয়া, হি লুক স্মার্ট। এইভাবে লুক মানে হচ্ছে মনে হওয়া, কিন্তু যখন লুকের সাথে আমরা প্রিপোজিশন অ্যাড ব্যবহার করলাম তখন তার অর্থটা কিন্তু হয়ে গেল লুক অ্যাট মানে তাকানো। একইভাবে মনে করো আমরা বললাম হচ্ছে কাম। কাম মানে আসা। এখন যদি কামের সাথে আমরা বাইটাকে ব্যবহার করে ফেলি তখন কাম বাই মানে কোনো কিছু পাওয়া বোঝাচ্ছে, হঠাৎ করে কোনো কিছু পাওয়া। তো এই যে একটা নির্দিষ্ট ভার্বের সাথে একটা প্রিপোজিশন বসে ভার্বটার যে অর্থটাই পরিবর্তন হয়ে গেল, তখন আমরা করছি কি, এই ভার্বটাকে, এই ভার্ব সহ এই প্রিপোজিশন গুলোকে মিলে আমরা একত্রে বলছি কি এগুলো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এবং এখানেও প্রিপোজিশনের কিন্তু নির্দিষ্ট কোনো অর্থ থাকে না, বা প্রিপোজিশনের যে অর্থ সেটাও কিন্তু এখানে সরাসরি ব্যবহৃত হয় না, বরং ভার্বটি এবং প্রিপোজিশনটি মিলে একটা নতুন অর্থ আমাদের প্রদান করে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা অনেকগুলো ভার্ব পেয়ে যাব। যেমন আমরা বলছি লং,
লং মানে দীর্ঘ, কিন্তু আমরা বলছি লং এর সাথে ফর মিলে হচ্ছে লং ফর মানে প্রত্যাশা করা। তাহলে দেখো অর্থটা কি চেঞ্জ হয়ে গেল। ঠিক একইভাবে ওয়েট মানে অপেক্ষা করা, কিন্তু যখন ওয়েটের সাথে আমরা অন বসাচ্ছি তখন ওয়েট অন মানে হচ্ছে সেবা করা হয়ে যাচ্ছে। তাহলে এই যে এভাবে আমরা নির্দিষ্ট ভার্বের সাথে একটা নির্দিষ্ট প্রিপজিশন বসে যে একটা নতুন অর্থ প্রদান করব তাকে আমরা বলবো হচ্ছে গ্রুপ ভার্ব এবং বা ফ্রেজাল ভার্ব, এবং তোমাকে এই প্রিপজিশন গুলো সহ ভার্বটার যে নির্দিষ্ট অর্থ হয় সেটা তোমাকে জানতে হবে। তা না হলে হয়তো তুমি যখন একটা সেন্টেন্স পড়ছো বা কোনো কিছু জানার চেষ্টা করছো, সেই জানার সাথে কিন্তু তোমার এই মিনিং গুলো যদি তুমি না জেনে থাকো, তাহলে সেন্টেন্সের যে সঠিক অর্থ সেটা কিন্তু তুমি আহ, মানে বুঝতে পারবে না। তখন কি তুমি যে বলছো লুক মানে মনে হওয়া, এখন লুকআট মানে যে তাকানো, সেটা যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি সঠিক অর্থ এখানে তুলে আনতে পারবে না। কাম মানে আশা, এখন কাম বাই মানে যে পাওয়া, এটা যদি আমি না বুঝে থাকি তাহলে কি হবে, যে দেখা যাচ্ছে আমি হয়তো কোনো নির্দিষ্ট অর্থ এখানে আমি আনতে পারবো না, তখন কাম দিয়ে হয়তো কোনো নির্দিষ্ট অর্থ আমি এনে বসবো। তাহলে এইভাবে, যেমন আরেকটা বলি, রান মানে দৌড়ানো, তাই না? কিন্তু আমি যখন বলছি রান ওভার, রান ওভার মানে হচ্ছে চাপা পড়া। চলো দেখো, রানের সাথে ওভারটা বসে একটা নতুন অর্থ আমাদেরকে দিল, তার মানে হলো কি চাপা পড়া। তাহলে এইভাবে দেখো যে অনেক 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 ভার্ব রয়েছে যার সাথে এই মোটামুটি প্রিপজিশন বসে নির্দিষ্ট অর্থ প্রদান করছে। অবশ্যই তোমাদের বইয়ে গ্রুপ ভার্বের নিশ্চয় কোনো অধ্যায় রয়েছে, সেখান থেকে তোমরা গ্রুপ ভার্ব গুলো প্রতিনিয়ত পড়ে ফেলবে। যদিও আমাদের বইগুলোতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং গ্রুপ ভার্ব একত্রে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেগুলোকে বুঝে বুঝে বাসায় পড়বে। এরপর তাহলে প্রিপজিশন আমরা দুটো ব্যবহার পেলাম, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেটা নাউন হোক, অ্যাডজেক্টিভ হোক বা অ্যাডভার্ব হোক, তাদের সাথে বসে কিন্তু মূল ওয়ার্ডের অর্থের কোনো পরিবর্তন হয় না, এবং এখানে প্রিপজিশনেরও কোনো অর্থ কিন্তু এখানে আসে না। আর গ্রুপ ভার্বে গেলে মূল ভার্ব এবং প্রিপজিশন এই দুটো বসে একটা নতুন অর্থ প্রদান করে। এবার যেটা পাবো সেটা হচ্ছে প্রিপজিশনের অর্থ সহ, মানে অর্থ অনুসারে। ঠিক আছে, তো তাহলে হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং। প্রত্যেকটা প্রিপজিশনের কিন্তু আলাদা আলাদা অর্থ রয়েছে। ঠিক আছে, তো সেই অর্থ অনুসারে আমরা যখন প্রিপজিশন গুলোকে ব্যবহার করব, তখন আমরা কিন্তু আর এই অ্যাপ্রোপ্রিয়েট বলবো না বা গ্রুপ ভার বলবো না, তখন আমরা মিনিং অনুসারে নিয়ে আসবো। যেমন ফর মানে কি, আমরা ফর মানে জানি হচ্ছে জন্য, তাই নাকি? তারপরে ধরো অ্যাবাউট মানে কি, মানে সম্বন্ধে বা প্রায়। আফটার মানে কি, পরে। বিফোর মানে কি, আগে। ঠিক আছে না? আপ মানে কি, উপরে। ডাউন মানে কি, নিচে। তাহলে দেখো এদের নিজস্ব অর্থ রয়েছে। ফর মানে জন্য, অ্যাবাউট মানে সম্বন্ধে বা প্রায়, আফটার মানে পরে বা অনুসারে, বিফোর মানে আগে, তাই নাকি? আপ মানে উপরে, ডাউন মানে নিচে। এরকম প্রত্যেকটা প্রিপজিশনের কিন্তু একটা নির্দিষ্ট অর্থ রয়েছে। তাহলে অর্থ অনুসারে যখন আমরা প্রিপজিশন গুলোকে ব্যবহার করব সেন্টেন্সে, তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন প্রিপজিশনটি কোথায় বসবে। কারণ অর্থ যদি আমরা প্রিপজিশনে না জানি এবং সেন্টেন্সের মিনিং এর সাথে এবং প্রিপজিশনের মিনিংটাকে যদি আমরা মিলিয়ে নিতে না পারি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে সেন্টেন্স লিখতেও পারবো না বা সেন্টেন্সের সঠিক মিনিংও করতে পারবো না। যেমন আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে আমরা কেমন পাবো। হুম, আমরা একটু উদাহরণে দেখার চেষ্টা করি। যেমন যদি বলা হয় যে আই হ্যাভ, সরি, আই হ্যাভ বট আ গিফট তোমার জন্য, তাহলে ফর ইউ। তাহলে এখানে ফরটা কি কারণে বসালাম, জন্য অর্থে। ঠিক আছে, তো বললাম আই ডু নট নো এনিথিং অ্যাবাউট ইট, আমি এ সম্পর্কে কিছুই জানি না, যে সম্বন্ধে বা সম্পর্কে। ঠিক আছে, তারপর বললাম হি হ্যাজ গন আপ দা হিল, সে কোথায় গেছে, পাহাড়ের উপরে গেছে। তাহলে আপ মানে উপরে, ডাউন মানে নিচে। তো এরকম ভাবে দেখো মিনিং অনুসারে প্রিপজিশন গুলোকে ব্যবহার করা হয়েছে। এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয় বা গ্রুপ ভার্বও নয়, এগুলো এসেছে ওই সেন্টেন্সে ওদের অর্থের সাথে মিল রেখে। তাহলে এইভাবে আমরা কিন্তু অ্যাকর্ডিং টু মিনিং উই ক্যান ইউজ প্রিপজিশন। তাহলে এই মিনিং অনুসারেও কিন্তু এখানে প্রিপজিশন ব্যবহৃত হতে পারে। এরপর আমরা পাবো হচ্ছে যে
uses of prepositions in particular places। মানে এখানে প্রিপোজিশন গুলো ভিন্ন ভিন্ন বিষয়ের সাথে ভিন্ন ভিন্ন অবস্থানে ব্যবহৃত হবে, যদিও সেখানে কিন্তু তখন তার এই মিনিংটা জরুরি হবে না, বরং তার যে ব্যবহারগুলো কিভাবে করতে হয়, কার আগে কোন প্রিপোজিশন বসে, সেগুলো আমরা জানবো। যেমন টাইমের সময় বা প্লেসের সময় আমরা কিন্তু আলাদা আলাদা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। টাইম এন্ড প্লেস এই কথাটা আমরা বেশি করে খেয়াল রাখবো, কারণ আমরা ধরো বলি যে নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট ব্যবহার করে থাকি। যেমন বললাম অ্যাট 9 PM, তাহলে আমরা নির্দিষ্ট সময় বোঝালে অ্যাট বসাচ্ছি। একইভাবে যদি আমরা দিন বোঝাই তাহলে কি বসাই? অন বসাই, অন ফ্রাইডে। তারপরে যদি বলি আমরা মাস বা হচ্ছে সপ্তাহ, বছর বোঝাই তখন কি বসাই? ইন বসাই। তাহলে বললাম ইন ফেব্রুয়ারি। এইভাবে কিন্তু দেখো আমরা কোন নির্দিষ্ট সময়ের মধ্যেই বুঝলে আমরা কি বসাই? উইদিন 5 মিনিটস মধ্যে। তো দেখো এরকম যে কোন নির্দিষ্ট সময় বোঝাতে, দিন বোঝাতে, মাস বোঝাতে, তারিখ বোঝাতে তা যখন আমরা এভাবে ব্যবহার করে থাকি, তারপরে হচ্ছে জায়গা অনুসারে যখন আমরা এই জাতীয় প্রিপোজিশন গুলো ব্যবহার করে থাকি, যেমন আমরা যদি বলি যে বড় ছোট জায়গা বোঝাতে আমরা অ্যাট ইউজ করি। মনে করেন বললাম অ্যাট মাই ভিলেজ। আমরা যদি নাম দিই, তারপর ডিস্ট্রিক্টের নাম আমরা হয়তো ব্যবহার করতে পারি, বা আমরা ক্যাপিটাল নাম ইউজ করলাম ঢাকা, বা ইন বাংলাদেশ, বাংলাদেশ। তাই নাকি? দেখো এইভাবে আমরা কিন্তু কোন স্থানের পূর্বেও আমরা কি বসাচ্ছি? প্রিপোজিশন বসাচ্ছি, ছোট বড় নির্দেশক এই জাতীয়। তাই এই যে প্রিপোজিশন গুলো, এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন অবস্থান বা সময় নির্দেশ করতে, পার্টিকুলার প্লেসেস অর টাইমস। আমি যদি এখানে লিখি তাহলে ভালো হবে হয়তো। তাহলে সময় বা স্থান অনুসারে আমরা যে প্রিপোজিশন গুলো ব্যবহার করে থাকি, এগুলোরও কিন্তু এখানে নির্দিষ্ট কোনো অর্থ হয় না, বরং সেই স্থানগুলোর নির্দিষ্ট অবস্থান প্রকাশ করতে বা অর্থ প্রদান করতে ওই প্রিপোজিশন গুলোকে শুধুমাত্র ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা চারিপাশে বোঝাতে এক ধরনের প্রিপোজিশন ব্যবহার করে থাকি, ক্রস করতে আমরা এক ধরনের অ্যাক্রস ব্যবহার করে থাকি, তারপরে বরাবর বোঝাতে আমরা অ্যালং ব্যবহার করে থাকি। তাহলে এই যে স্থানমূলক ব্যাপারগুলোকে আমরা বোঝাতে যে সকল প্রিপোজিশন ব্যবহার করে থাকি, সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তাহলে এখানে অনেকটাই ৩ এবং ৪ অনেকটা মিলে যায়। তারপরে যাই হোক আমরা চেষ্টা করব এই প্রিপোজিশন গুলো এই ৪টি বিষয়ের আদলে প্রতিনিয়ত পড়তে। কারণ আমরা যখন এখানে প্রিপোজিশন সলভ করতে যাব কোশ্চেন থেকে, তখন আমাদের এই ৪টি বিষয়ের উপর কিন্তু ফোকাস রেখেই কোশ্চেন গুলো করা হবে, যে তোমরা এই বিষয়গুলো আসলে বোঝো কিনা। শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানলেই হবে না, বা শুধু গ্রুপ ভার্ব জানলেই হবে না, বা শুধু প্রিপোজিশনের মিনিং জানলেই হবে না, আবার প্রিপোজিশন কোথায় কিভাবে ব্যবহৃত হয় শুধু সেগুলো জানলেই হবে না, বরং তোমাকে এই ৪টি বিষয়ের উপরেই দখল রাখতে হবে। আর এই দখলগুলো রাখার জন্য তোমাদের বইয়ে যে প্রিপোজিশনের যে অধ্যায়টি রয়েছে, তোমরা থরলি বিষয়গুলোকে পড়ে ফেলবে। অল্প অল্প পড়ে কিন্তু আমরা পুরোপুরি দখল আনতে পারবো না। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ৪টি ডিফারেন্ট প্রক্রিয়াতে প্রিপোজিশন গুলোকে কিভাবে ব্যবহার করা হয়। আর এই ৪টি প্রক্রিয়ায় তোমাদের কিন্তু শিখতে হবে বা জানতে হবে। যদি না জানো তাহলে হয়তো আমরা যে প্রিপোজিশনের যে ৫ মার্ক রয়েছে, এই ৫ মার্ক তো আমরা পাবোই না, তার সাথে আমরা কোনো সেন্টেন্স লিখতে গেলে বা কোনো সেন্টেন্স পড়তে গেলে যে সঠিক মিনিং পাওয়ার দরকার বা সঠিক মিনিং দেওয়ার দরকার, সেটা আমরা সঠিকভাবে করতে পারবো না। তো সুতরাং চলো আমরা এখন চলে যাই আমরা আমাদের কোশ্চেন সলভে। তাহলে এটা আমি মুছে দিলাম। এখন আমরা চলে আসব আনসারে। ওকে, আনসার গুলো যখন করব তখন আমরা বিষয়গুলো বুঝে নেওয়ারই চেষ্টা করব। তাহলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে সেন্টেন্স গুলোর অর্থ বুঝতে পারা। তাহলে আমরা পড়া শুরু করি। তোমরা অবশ্যই তোমাদের খাতা প্রস্তুত রাখছো।
এবং বই তোমাদের সাথে আছে যাতে তোমরা বিষয়গুলোকে লিখে রাখতে পারো যে কেন এখানে কিভাবে হলো আর কি। মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ আ ক্লার্ক ইন আ লোকাল স্কুল। তাহলে ইন আ লোকাল স্কুল মানে স্থানীয় একটা স্কুলে মিস্টার রেজা কাজ করে। আ ক্লার্ক, ক্লার্ক, এখন আমরা এখানে কি অর্থ আনতে পারি? তার মানে এখানে একটা অর্থের ব্যাপার আসছে, কারণ এখানেও আমরা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বসাতে পারবো না, বা ক্লার্কের আগে এই প্রিপোজিশন বসাতে হয় তেমনও বলতে পারবো না, বা ওয়ার্কের সাথে গ্রুপ ভার্ব হিসাবে কোনো নির্দিষ্ট অর্থ আসে কিনা সেটা আমরা এখানে পাচ্ছি না। বরং এখানে পাচ্ছি যে একটা স্থানীয় স্কুলে মিস্টার রেজা ক্লার্ক হিসেবে কাজ করে। তার মানে এখানে কিন্তু মিনিং অনুসারে আসছে। এখন যেহেতু আমরা বলছি হিসেবে, তাহলে এই হিসেবে বোঝাতে আমরা কোন আসলে ইয়াটা নিয়ে আসবো, প্রিপোজিশনটা নিয়ে আসবো, হিসেবে। তাহলে হিসেবে, হ্যাঁ, বা হিসাবে। তাহলে মিস্টার রেজা স্থানীয় একটা স্কুলে ক্লার্ক হিসেবে কাজ করে। তাহলে হিসেবে অর্থে আমরা কি প্রিপোজিশন পাই? যদি আমরা জেনে থাকি মিনিং, তাহলে হচ্ছে এখানে আমরা পাবো হচ্ছে অ্যাজ। আমরা একটু লিখে নিই ইংলিশটাতে, এখানে প্রিপোজিশনটা হচ্ছে কি অ্যাজ হবে। তাহলে মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক ইন আ লোকাল স্কুল। তাহলে দেখো এখানে প্রিপোজিশনটা আমরা পেয়েছি কি হিসাবে? মিনিং অনুসারে। তাহলে নির্দিষ্ট মিনিং রয়েছে নির্দিষ্ট প্রিপোজিশনের, আর ওই মিনিং অনুসারেই আমরা কিন্তু ওয়ার্ডের মিনিং সহ সেন্টেন্সের মিনিংটাকে মিলিয়ে আমরা কিন্তু প্রিপোজিশন গুলোকে ব্যবহার করতে পারবো। তাহলে এ নম্বরের যে উত্তরটা, সেটা আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে অ্যাজ। তাহলে অ্যাজ মানে হিসেবে। এরপর আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাচ্ছি। হি ইজ পোর বাট অনেস্ট। তিনি গরিব কিন্তু সৎ। এখানে আমাদের কোনো কোশ্চেন নেই, কিন্তু প্রতিটা সেন্টেন্স আমাদের পড়তে হবে, কারণ পরবর্তী সেন্টেন্সে এই পূর্ববর্তী সেন্টেন্সটার কোনো ইফেক্ট আছে কিনা সেটা আমাদেরকে জানতে হলে প্রতিটা সেন্টেন্সই কিন্তু ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে। ওকে, এবার বলছে হি ইজ অনেস্ট, সরি, হিজ অনেস্টি ইজ নন এভরিওয়ান ইন হিজ লোকালিটি। তাহলে তার এলাকায় প্রত্যেকের কাছে তার সততার বিষয় কি জানা, অর্থাৎ তার সততার বিষয়টি তার এলাকার সকলেই জানে, এমনটা অর্থে ব্যবহার করা হচ্ছে। এখন এই নন এর সাথে কোনো প্রিপোজিশন আসে কিনা সেটা হলো এখন বিষয়। আশা করি স্টুডেন্টস তোমরা বিষয়টি জানো যে যখন আমরা প্যাসিভ পরিবর্তন করি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তখন কিন্তু নির্দিষ্ট ভার্ব অনুসারে একটা প্রিপোজিশন কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যেমন আমরা প্রতিনিয়ত বাই ব্যবহার করে থাকি, কিন্তু এছাড়া আমরা জানি উইথ বসতে পারে, অ্যাড বসতে পারে, টু বসতে পারে। তাই এরকম অ্যাক্টিভ সেন্টেন্সে যখন অ্যাক্টিভ হয় তখন কিন্তু তার সাথে কোনো প্রিপোজিশন অনেক সময় থাকে না, কিন্তু যখন আমরা প্যাসিভ করি তখন সাবজেক্টকে যখন আমরা অবজেক্ট করব তখন কিন্তু তার পূর্বে আমরা একটা প্রিপোজিশন বসাবো, আর এই প্রিপোজিশনটা আসে কোন অনুসারে? তার যে পূর্ববর্তী ভার্ব রয়েছে সেই অনুসারে। এবং এক্ষেত্রে আমরা জানি নো ভার্বে যখন আমরা প্যাসিভ করব তখন নো এর সাথে কিন্তু একটা প্রিপোজিশন আসছে হচ্ছে টু। তাহলে এখানে সেন্টেন্সটি অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা পরিবর্তন করলে বিষয়টি বুঝতে পারবো। তাহলে অ্যাক্টিভে কেমন ছিল সেটা আমরা একটু লেখার চেষ্টা করি। এভরিওয়ান ইন হিজ লোকালিটি নোজ হিজ অনেস্টি। দেখো এখানে নো এর পর কিন্তু কোনো প্রিপোজিশন নেই, এখানে সাবজেক্ট হচ্ছে এই অংশটুকু, এভরিওয়ান ইন হিজ লোকালিটি, নোজ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, হিজ অনেস্টি হচ্ছে এখানে আমরা অবজেক্ট। এখন এখানে যখন আমরা প্যাসিভে পরিবর্তন করব তখন আমরা কি পাবো? হিজ অনেস্টি, প্যাসিভ করার জন্য আমরা একটা অতিরিক্ত বিভার্ব নিয়ে আসবো, ইজ প্রেজেন্ট টেন্স যেহেতু। তারপর কি করব? মূল ভার্বের পার্টিসিপল করব। এখন আমার একটা অতিরিক্ত প্রিপোজিশন নিয়ে আসতে হবে, যেটা আমরা অধিকাংশই নিয়ে আসি বাই, কিন্তু আমরা জানি নো এর সাথে কি বসবে? টু বসবে। তাহলে হিজ অনেস্টি ইজ নন টু, এবার সাবজেক্ট বসাবো এভরিওয়ান ইন হিজ লোকালিটি। তাহলে এখানে দেখো এই যে টুটা আসলো সেটা আসলে ব্যবহার অনুসারে, এখানে কিন্তু কোনো অর্থ নেই, বরং আমরা লাস্টে দেখেছি ব্যবহার। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রিপোজিশন গুলো তাদের অর্থের উদ্দেশ্যে নয়, বরং নাউনের সাথে, ভার্বের সাথে, জায়গা অনুসারে, সময় অনুসারে
একটা নির্দিষ্ট প্রিপজিশন কিন্তু বসাতে হয়। তাহলে এখানে আমরা যে টুটা পেলাম সেটা কিসের জন্য আসছে? নো ভার্বের প্যাসিভে যে প্রিপজিশনটি আসে সেই অনুসারে, অথবা আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েটও বলতে পারি আর কি। তাহলে এখানে বি নম্বর উত্তরটি হচ্ছে কি ট্রু। তাহলে হিজ অনেস্টি ইজ নন টু এভরিওয়ান ইন হিজ লোকালিটি। এরপর আমরা এটা তাহলে দুটো কেটে দিই। তারপরে আমরা চলে যাব সি নাম্বার উত্তরে কি হয় দেখি। হি অফেন সাফার্স হাঙ্গার। তাহলে তিনি প্রায়ই সাফার্স মানে ভোগা বা কষ্ট পাওয়া, কিসে কষ্ট পায় বা ভোগে? ক্ষুধায়। তাহলে তিনি অনেক সময় ক্ষুধার কারণে বা অনাহার যাকে বলি অনাহারে ভোগেন। তাহলে আমরা জানি এখানে বিষয়টা আসলে অ্যাপ্রোপ্রিয়েট। আমরা জানি সাফারের সাথে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ব্যবহৃত হয় আর সেটা হচ্ছে ফ্রম। এগুলো কিন্তু আমাদের জানতে হবে। ফ্রম মানে যে হতে, এরকম কিন্তু মিনিং আসলে এখানে আসবে না, ঠিক আছে? বরং আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ধরে নিব যে এখানে সাফারের সাথে প্রিপজিশন বসবে হচ্ছে ফ্রম, অতএব উত্তরটি এখানে হচ্ছে আমাদের ফ্রম। তাহলে এটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এখানে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ব্যবহার রয়েছে। তারপর আমরা ডি তে চলে আসি। হি ইজ ডিপ্রাইভড। ডিপ্রাইভ মানে কি? বঞ্চিত। কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস। আরামায়েশ এবং অন্যান্য অনেক জিনিস থেকেই তিনি আসলে কি হন? বঞ্চিত হন। এখন কেউ তাকে বঞ্চিত করে, সমাজ বঞ্চিত করছে, সরকার বঞ্চিত করছে, বা তার প্রতিষ্ঠান তাকে বঞ্চিত করছে, এটা ছিল অ্যাক্টিভ। এবার যখন আমরা একে প্যাসিভে ব্যবহার করব, তাহলে তিনি কাউকে বঞ্চিত করছেন না, বরং তিনি বঞ্চিত হচ্ছেন। তাহলে এখানে কিন্তু আমরা ডিপ্রাইভের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পেয়ে থাকি হচ্ছে অফ, যখন এটা প্যাসিভ করব কিন্তু, ঠিক আছে? তো অ্যাক্টিভে কিন্তু আবার অফ আসবে না। যেমন আমি তাকে বঞ্চিত করলাম, তাহলে আই ডিপ্রাইভড হিম। এখন কি বিষয় থেকে তাকে বঞ্চিত করলাম সেগুলোর ক্ষেত্রে আমরা আসলে কি বসাচ্ছি? অফ বসাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে ব্যাপারটা এসেছে ডিপ্রাইভের সাথে যে বিষয় থেকে বঞ্চিত বা যে বিষয়গুলো বঞ্চিত হচ্ছে তার পূর্বে আমরা কি বসাবো? অফ বসাবো। তাহলে এখানে অর্থটি কি দাঁড়াচ্ছে? হি ইজ ডিপ্রাইভ অফ কমফোর্ট এন্ড মেনি আদার থিংস। তাহলে এই দুটো আমরা পেয়ে গেলাম। সাফারও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের অর্থে ফ্রম হয়েছে, ডিপ্রাইভের সাথেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসাবে অফ এসেছে। এরপর আমরা চলে যাব ই নম্বর উত্তরটাতে। নেভারথলেস, তার সত্ত্বেও, হি ডাজ নট লং ড্যাশ ওয়েলথ। এখানে লং মানে আমরা বুঝছি লম্বা বা অন্যান্য কিছু। তাহলে এখানে অর্থের সাথে কি আসতে পারে? তার মানে আমাকে জানতে হবে এই ভার্বটির সাথে কোন প্রিপজিশন বসালে একটা নির্দিষ্ট অর্থ আসবে। তাহলে তিনি বঞ্চিত হন আরাম আয়েশ অন্যান্য জিনিস থেকে, তা সত্ত্বেও সম্পদ তিনি কি করেন না, ডু নট বা ডাজ নট, নেগেটিভ একটা অর্থ আসছে। তার মানে কি সম্পদের তিনি প্রত্যাশা করেন না বা আকাঙ্ক্ষা করেন না, এমন একটা বিষয় কিন্তু আসছে, মানে তীব্র আকাঙ্ক্ষা যেটা বোঝাচ্ছে। তার মানে লং এর সাথে এমন একটা প্রিপজিশন বসবে যা দিয়ে বোঝাবে যে প্রত্যাশা করা, আশা করা বা আকাঙ্ক্ষা করা। এখানে আমরা তাহলে জানবো এটা হচ্ছে একটি গ্রুপ ভার্বের বিষয়। তাহলে এখানে আমরা যেটা পাবো, লং এর সাথে ফর বসালে পারে এর অর্থ হয় আকাঙ্ক্ষা করা বা প্রত্যাশা করা। তাহলে দেখো এখানে যদি আমরা এই বিষয়টা না জানি তাহলে কিন্তু কোনোভাবে আমরা বের করতে পারবো না আসলে কোন প্রিপজিশন ব্যবহার হবে। এমন না যে কোনো সূত্র রয়েছে আমি ক্যালকুলেটরে দিলাম আমার অঙ্ক মিলে গেল, এমনটা নয়। এখানে তোমাকে জানতে হবে, জাস্ট ইউ হ্যাভ টু নো, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু সলভ ইট। ওকে, তো এখানে আমরা জানলাম লং ফর মানে প্রত্যাশা করা। তাহলে লং এর সাথে কি আসছে? ফর বসাচ্ছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নয়, এটা গ্রুপ ভার্বের যে প্রিপজিশন সেটা। কারণ লং এর যে লম্বা দীর্ঘ এই অর্থটা আসলো না, ফরের জন্য জন্য যে কথাটি সেটা আসলো না, বরং লং ফর মানে প্রত্যাশা করা বোঝাচ্ছে। তাহলে তিনি সম্পদের আশা বা প্রত্যাশা করেন না। তাহলে এখানে আমার উত্তরটি হচ্ছে ফর। এরপর আমরা চলে যাব এফ নম্বর কোশ্চেনে। হি নেভার হ্যাঙ্কার্স নেম এন্ড ফেম। তাহলে হ্যাঙ্কার্স মানে তাহলে নাম এবং খ্যাতির জন্য তিনি, এখানেও ঠিক ওইরকম আকাঙ্ক্ষার বিষয়টা আসছে, লোভ বা লালসার একটা অর্থ এরকম একটা আসে, তিনি কখনোই এইগুলোর প্রতি খুবই আকাঙ্ক্ষিত হন না, এরকম একটা বিষয় কিন্তু আসছে। তাহলে হ্যাঙ্কারের সাথে আমরা জানি একটা নির্দিষ্ট প্রিপজিশন বসে যা দিয়ে সেই অর্থ চলে আসছে। হ্যাঙ্কার আফটার মানে প্রত্যাশা করা, লালায়িত হওয়া, গভীরভাবে আশা করা। তাহলে এই যে তিনি নাম এবং খ্যাতির প্রতি লালায়িত হন না এমন একটা অর্থে কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই লং ফর এবং হ্যাঙ্কার আফটার এই দুটো হচ্ছে গ্রুপ ভার্বের, যেখানে আমরা
নির্দিষ্ট ওয়ার্ডের সাথে একটা প্রিপোজিশন বসিয়েছি। আসলে এই প্রিপোজিশন গুলোকে পার্টিকেল বলা হয়ে থাকে, কারণ প্রিপোজিশনের কিন্তু কোনো নির্দিষ্ট অর্থ এখানে আসে না। সেটা আমি আলোচনা করেছি আমার ভিডিও ক্লাসে, তোমরা অবশ্যই দেখে নিবে। তাহলে এখানে আমরা ই এবং এফ এর অর্থটা প্রায় একই পেলাম, কিন্তু ভিন্ন ভিন্ন ভার্বের সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন আমরা এখানে ব্যবহার করেছি। এরপর আমরা ২ নম্বর উত্তরে চলে আসি। তাহলে তিনি সম্পদের আশা করেন না, তিনি নাম এবং খ্যাতির জন্য লালায়িত হন না। হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিন্স, আমি বলছি মিন্স মানে হচ্ছে উপায়। তাহলে সৎ উপায়ে সে তার জীবন ধারণ করে। এখানে কিন্তু এটা একটি ফ্রেজে আমরা জানি, কোনো উপায়ে বা কোনো মাধ্যমে এরকম অর্থে ব্যবহার করতে কিন্তু আসলে বাই ব্যবহার করা হয়, বাই এনি মিন্স, মানে যে কোনো উপায়। আমরা কিন্তু একটা ফ্রেজ জানি, তাহলে এইভাবে কিন্তু আমরা বলছি বাই অনেস্ট মিন্স বা হচ্ছে বাই ডিসঅনেস্ট মিন্স। এইভাবে কোনো উপায় বোঝাতে আমরা যদি কোনো ফ্রেজ পেয়ে থাকি, তাহলে আমরা এই বাই কথাটি আমরা ব্যবহার করতে হবে। মানে যে কোনো ভাবে, সৎভাবে, অসৎভাবে এরকম অর্থে আসলে আমরা কি পাবো, মিন্স থাকলে তার সাথে আমরা প্রিপোজিশন পাবো হচ্ছে বাই। এটা হচ্ছে একটি ফ্রেজ, এবং ফ্রেজগুলো এভাবেই তৈরি হয়েছে, এবং যেভাবে আমাকে ব্যবহার করতে বলা হচ্ছে আমাকে সেভাবে কিন্তু ফ্রেজগুলোকে ব্যবহার করতে হবে। তাহলে অর্থ অনুসারে এখানে এসেছে, আমরা তাহলে এখানে ব্যবহার করেছি বাই অনেস্ট মিন্স। তাহলে আমাদের এখানে মেন উত্তরটা হচ্ছে কি বাই। তাহলে হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিন্স, মানে সে সৎভাবে বা তিনি সৎভাবে তার জীবনযাপন করেন। এবার আমরা ২০ নম্বর কোশ্চেনে চলে যাই। হি ইজ স্যাটিসফাইড ড্যাশ হোয়াট হি হ্যাজ। স্যাটিসফাইড এর সাথে আমরা জানি কিছু প্রিপোজিশন ব্যবহৃত হয়, যেমন স্যাটিসফাইড এর সাথে উইথ ব্যবহৃত হয়, স্যাটিসফাইড এর সাথে বাই ব্যবহৃত হয়, স্যাটিসফাইড এর সাথে অ্যাট ব্যবহৃত হয়। কারোর সাথে সন্তুষ্ট হওয়া বা কোনো বিষয় নিয়ে সন্তুষ্ট হওয়া বোঝাচ্ছে আমরা স্যাটিসফাইড উইথ ব্যবহার করে থাকি। কোনো কিছু দ্বারা সন্তুষ্ট হওয়া বোঝাতে স্যাটিসফাইড অ্যাট ব্যবহার করে থাকি, বা বায়ও ব্যবহার করা হয়ে থাকে। তবে বলা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে উইথ ব্যবহার করা। তা আমরা এখানে স্যাটিসফাইড এর সাথে আমরা কি ব্যবহার করব, স্যাটিসফাইড উইথ। এছাড়া আমরা এখানে ব্যবহার করতে পারি স্যাটিসফাইড বাই, স্যাটিসফাইড অ্যাট। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপর আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে, কি বলে দেখি। বাট সামটাইমস হি রানস ইনটু ডেট। দেখো, রান ইনটু ডেট এইটুকু মানে হচ্ছে ঋণগ্রস্ত হয়ে পড়া। তাহলে এটাও কিন্তু একটা আমরা ফ্রেজ পেয়েছি আর কি। রান ইনটু ডেট এইটুকুর মিনিংটা আমরা মনে রাখবো, যেটুকুর অর্থ হলো ঋণগ্রস্ত হয়ে পড়া। কারণ হয়তো দেখাচ্ছে এখানে প্রিপোজিশনটা বসায় দিয়ে পরবর্তী পরীক্ষায় তোমাদের ইনটুর জায়গাতে গ্যাপ দিয়ে দিল। কারণ এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে যেখানে প্রিপোজিশন রয়েছে কিন্তু আপাতত ওখানে গ্যাপ দেওয়া হয়নি। যেমন এখানে টু এর জায়গাতে প্রিপোজিশন হিসাবে, বা যেহেতু আমরা ইনফিনিটিভে টু ব্যবহার করি সেখানেও কিন্তু গ্যাপ থাকতে পারে। তাই এইভাবে আমরা একটু খেয়াল রাখবো। তাহলে রান ইনটু ডেট মানে হচ্ছে ঋণগ্রস্ত হয়ে পড়া। অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল ড্যাশ দিস ডেট। ডেট মানে কি আমরা বললাম, ঋণ। তাহলে দেখো উচ্চারণটা কি রাখতে হবে, DEBT, এখানে বি এর উচ্চারণটা আসবে না, উচ্চারণটা হবে হচ্ছে ডেট, যার মানে হচ্ছে ঋণ। তাহলে দারিদ্রতা হচ্ছে তার এই ঋণগ্রস্ততার জন্য দায়ী। তাহলে বলছে মাঝে মাঝে, কিন্তু মাঝে মাঝে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। তাহলে তিনি তার যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকেন, তারপরেও তিনি মাঝে মাঝে ঋণগ্রস্ত হয়ে পড়েন, কারণ ঋণগ্রস্ত হওয়ার জন্য দায়ী হচ্ছে কি, পভার্টি। এখন এখানে আমরা যে আই নম্বর কোশ্চেনটা পাচ্ছি, এই আই নম্বর কোশ্চেনের সাথে যে ওয়ার্ডটি রয়েছে রেসপন্সিবল, এটাও হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। সেখানে আমরা জানি কোনো কিছুর জন্য দায়ী হলে কোনো কিছুর পূর্বে আমরা ফর ব্যবহার করে থাকি। তাহলে দারিদ্রতা এই ঋণের জন্য দায়ী। তাহলে কিসের জন্য দায়ী, ঋণের জন্য। তাহলে তার পূর্বে আমরা কি বসাবো, ফর বসাবো। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো কিন্তু আমাকে পড়ে রাখতে হবে, মনে রাখতে হবে, তা না হলে হয়তো আমরা এই বিষয়গুলোকে কভার করতে পারবো না।
এরপর আমরা লাস্ট নাম্বার কোশ্চেনে চলে আসি, এটা হচ্ছে যে হাউএভার যাই হোক তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন, আর এই ঋণগ্রস্ততার জন্য দারিদ্রতা দায়ী। তারপরও বলা হচ্ছে হি ডাজ নট লাইক হি ডাজ নট লাইক টু ডিপেন্ড ড্যাশ আদার। ডিপেন্ডের সাথেও রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপেন্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অন অথবা আপন। মানে ডিপেন্ড অন আর ডিপেন্ড আপন মানে হচ্ছে নির্ভর করা, কারো উপরে নির্ভর করা, যার উপরে নির্ভর করার অর্থে ব্যবহার করা হবে তার পূর্বে আমরা কি বসাবো, অন অথবা আপন বসাবো। তাই এইভাবে ডিয়ার স্টুডেন্টস আমরা চেষ্টা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সহ প্রিপোজিশন অন্যান্য যে কোনো ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলোকে সুন্দরভাবে পড়ে রাখতে এবং মনে রাখতে। তা না হলে কিন্তু আমরা এই প্রিপোজিশন যে পার্টটি বা কোশ্চেনটি রয়েছে, এখানে যে 5টি মার্ক রয়েছে 10টি কোশ্চেনের উপরে ডিপেন্ড করে, তাহলে কিন্তু আমরা হয়তো বা ফুল মার্ক নাও পেতে পারি। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের এই কোশ্চেনটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখানে যে আনসারগুলো আমি দিলাম কিছুটা রয়েছে অর্থ অনুসারে, কিছুটা রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুসারে, কিছুটা রয়েছে গ্রুপ ভার্ব থেকে, আর কিছুটা রয়েছে আমাদের যে ফ্রেজগুলো রয়েছে সেই ফ্রেজের উপর ডিপেন্ড করে বা অবস্থানের উপর ডিপেন্ড করে। এখানে প্রিপোজিশন অবশ্য ব্যবহার করা হয়নি, যেমনটা আমি আগে বলেছি যে টাইম বা প্লেস অনুসারে কিছু প্রিপোজিশন ব্যবহৃত হয়, সেটা কিন্তু এখানে আসেনি। এখানে যা এসেছে অধিকাংশ এসেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে এসেছে বললাম কি অর্থ অনুসারে, যেমন এখানে আমরা অ্যাজ ইউজ করেছি। তার সাথে ফ্রেজের জন্য রয়েছে যেমন র্যান ইনটু ডেট, এটা তো একটা ফ্রেজ। তার সাথে গ্রুপ ভার্ব যেগুলো বলছি লং ফর, তারপরে এখানে মোটামুটি একটাই রয়েছে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর মধ্যে রয়েছে সাফার ফ্রম, দ্য ডিপ্রাইভড অফ, নন টু, হ্যাঙ্কার আফটার। এই যে প্রিপোজিশনগুলো এগুলো এসেছে রেসপন্সিবল ফর, স্যাটিসফাইড উইথ, ডিপেন্ড অন, এগুলো সবগুলোই প্রায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের এই ক্লাস থেকে বুঝতে পেরেছো যে তোমাদের কিভাবে প্রিপোজিশনগুলো পড়তে হবে। তোমরা যদি প্রিপারেশনগুলো এভাবে না পড়ো, শুধু যদি অ্যাপ্রোপ্রিয়েটলি পড়ে যাও বা শুধু গ্রুপ ভার্ব পড়ে যাও, তাহলে কিন্তু সবগুলো কিন্তু আমরা ক্যাপচার করতে পারবো না। তোমাদেরকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। আর পরীক্ষাতে কিন্তু খুব জটিল প্রিপোজিশন দেয় না, সহজ সহজ প্রিপোজিশনই দিয়ে থাকে। এখন ব্যাপারটা ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমাদের পড়াশোনার উপরে, হ্যাঁ, প্র্যাকটিসের উপরে। সো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ রইল, যদি এই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবে, যাতে যখনই আমি কোনো ভিডিও ক্লাস আপলোড করব তার নোটিফিকেশন তোমরা যাতে তৎক্ষণাৎ পেয়ে যাও। আর তোমরা দেখছো আমি ধারাবাহিকভাবে ভিডিও ক্লাসগুলো আপলোড করছি তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর উপরে। তোমাদের যে এইচএসসি সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপারের, যেমন এখানে এইচএসসি সেকেন্ড পেপারের উপরে আমি বোর্ড কোশ্চেন সলভ করেছি, রাইট ফর্ম অফ ভার্ব ঢাকা বোর্ড 2019। এছাড়াও দেখো আর্টিকেল সলভ করেছি ঢাকা বোর্ড 2019। আজকে আমি সলভ করছি ঢাকা বোর্ড 2019 এর প্রিপোজিশনের কোশ্চেনটি। এভাবে প্রতিনিয়ত আমি চেষ্টা করব তোমাদের কাছে তোমাদের রুলস গুলো সহ বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনগুলোকে সলভ করতে, এছাড়া বিভিন্ন বিষয়গুলো আলোচনা করতে। এছাড়াও তোমরা দেখছো যে এখানে আমি ভিডিও ক্লাসগুলো অন্যান্য ভিডিও ক্লাসগুলোর লিঙ্ক কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও ক্লাসের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই বক্সে দিয়ে রাখি। তোমরা সেখান থেকেও কিন্তু ভিডিও ক্লাসগুলো দেখে নিতে পারবে। যেমন এখানে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে যে ইউনিট লেসনগুলো এখানে আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিবে। এছাড়াও যে প্রতিটা ভিডিও ক্লাসের যে আই বাটন রয়েছে, এখানে দেখতে তোমার একটা আই চিহ্ন রয়েছে, এই আই বাটনে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এর সাথে সম্পর্কিত অন্যান্য যে ভিডিও ক্লাসগুলো রয়েছে তার লিঙ্ক পেয়ে যাবে এবং এই ভিডিও ক্লাসগুলো লিঙ্কের উপরে মোটামুটি ক্লিক করলেই কিন্তু তোমরা সেই ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা কিভাবে আমার সাথে থাকবে। এছাড়া আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, ইমেল নাম্বার দেওয়া রয়েছে এবং এর সাথে সাথে আমার যে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের যে লিঙ্ক এখানে তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো এখানে দেওয়া রয়েছে, মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে, বিভিন্ন গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। এইচএসসি ইংলিশের জন্য যে লিঙ্ক রয়েছে এখানে ফেসবুক পেজে তোমরা চলে গেলেই, এছাড়া যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে চলে গেলে তোমরা দেখতে পাবে যে আমি প্রতিনিয়ত যে ভিডিও ক্লাসগুলো আপলোড করি তার লিঙ্ক কিন্তু আমি প্রোভাইড করে থাকি। সো তোমরা অবশ্যই আমার সাথে সম্পর্কিত থাকবে, যাতে নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলে তা তোমরা সাথে সাথে পেয়ে যাও। এছাড়াও তোমরা প্লে লিস্টে চলে গেলে তোমরা যখনই আমার এই ভিডিও
মোটামুটি চ্যানেলে ঢোকার পর প্লে লিস্টে চলে যাবে, দেখবে যে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার, এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর উপরে বিভিন্ন ভিডিও ক্লাস রয়েছে। যেমন ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচারের উপরে আমি 9টি ভিডিও আলাদা আলাদা ভিডিও ক্লাস আপলোড করেছি। ইংলিশ গ্রামার ইউজের উপরে আলাদা আলাদা ভিডিও ক্লাস আপলোড করেছি, এবং ইংলিশ ফার্স্ট পেপারের উপরে ইউনিট 1 লেসন 1 এইভাবে করে প্রত্যেকটা ইউনিট লেসনকে ধারাবাহিকভাবে উপস্থাপন করেছি, তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবং এছাড়া ইউজ অফ আর্টিকেলস, এর সাথে আর্টিকেলসের এইচএসসি বোর্ড কোশ্চেন, রাইট ফ্রম ভার্বসের যে বোর্ড কোশ্চেন, তাছাড়া রুলস সহ প্রতিনিয়ত আমি কিন্তু তোমাদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার এবং সাথে সাথে যে একাডেমিক ইংলিশ আরো রয়েছে তোমাদের, সেগুলোর উপর ভিডিও ক্লাস আপলোড করছি। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে রাখবে। So dear students, thanks for being with me till the end of this video class. Best of luck. Stay at home, stay safe in this critical moment of COVID-19, and I wish to meet you again in the next class with another important topic for you. Till then, peace be upon all of you. Bye.